শুল্ক ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের চিন্তা করছে সরকার, বললেন আইন উপদেষ্টা। সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা। কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান, বিশাল জামাতে আদায় করলেন জুমার নামাজ। ইজতেমার মাওলানা সাদকে আনার দাবি। এবং ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে 17 বছর আজ এখনও ক্ষত শুকায়নি উপকূলীয় এলাকায়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার 3 মাসে নানা সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। আগের মতোই দামের উত্তাপে দিশেহারা সাধারণ ক্রেতারা। উল্লেখযোগ্য হারে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। 1 কেজি চালের দাম কিনতে হচ্ছে আলু। ক্রেতাদের মতে বাজারে এখনো রয়ে গেছে সিন্ডিকেটের প্রভাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আবির হোসেনের ক্যামেরায় জীবিত রিপোর্টে বিস্তারিত। নিত্যপণ্যের দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এখনো সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য। শুল্ক ছাড়ের পরও বেশি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। তবে কিছুটা কম সবজির দাম। বেড়েছে মাছ, মাংস আর চালের দামও। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার বেশি বেড়েছে আলুর দাম। আর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দামে। যদিও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আলু ক্রাইসিস দেখায়, আলু বলে নাই কোলেস্টোরে, এই কারণে আলুর দাম হলো হঠাৎ করে বেড়ে গেছে। কেজিতে 10 টাকা, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছিলাম, তো এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 70 টাকা। আলু তো নতুন, তো কেবল আসতেছে, এটা তো বাংলাদেশের মধ্যে করতে পারে না। তো ইন্ডিয়ান আলু, আলু তো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টের আলু। এটা সব জায়গায় একই দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমার জন্য না সবার জন্য বেশি। 140 টাকা করে পেঁয়াজ আমরা পাইতেছি, কিন্তু পেঁয়াজ 100 ভালো পেঁয়াজ না, মানে পেঁয়াজের মধ্যে ঝামেলা আছে। প্রতি সপ্তাহেই কম বেশি চাউলের দাম বাড়তেছে। 1 টাকা 50 পয়সা, 75 পয়সা, মেবি 1 টাকা করেই সব জায়গায় আমরা পাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার আক্ষেপ নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের আকুতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা। 1 কেজি আলু, 1 কেজি চাল যদি একই দাম আমরা খামু কিভাবে? আমরা তো নর্মাল পরিবারের মানুষ, কেমনি চলবো? 1 কেজি মাছ আমাদের কিনা সম্ভব না, কাজে এখন 250 গ্রাম নিছি, এটা 2 দিন চলবে, চালাই দিব। 80 টাকা কেজি আলু মানুষের খালে বাঁচবে? হ্যাঁ, চালের থেকে আলুর দামই বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা গুম হয়েছে কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে গুম নিয়ে অধিকারের 8ম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতা ও সাহসের অভাব নেই, এর শেষ দেখে ছাড়ব। তিনি আরও বলেন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আর গত 15 বছর ধরে যত অপরাধ সংগঠিত হয়েছে তার মূল হোতা শেখ হাসিনা। রাজধানীর কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় ইজতেমা করার 1 দফা দাবির কথা জানান সাদপন্থী আমিরের সাথী মুফতি মুয়াজ বিন নূর। বিস্তারিত দেখুন শেখ সোহাগের রিপোর্টে। 1 দফা দাবিতে সকালে কাকরাইল মসজিদে প্রবেশ করেন সাদের অনুসারীরা, যা সকালে 10টার মধ্যে মৎস্য ভবন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর আগে জুবাইরপন্থীরা মসজিদ দখল রাখার ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। সাদ অনুসারীরা জানান, আগের নিয়ম অনুযায়ী আমল করবেন তারা। আমির মাওলানা সাদকে দেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার 1 দফা দাবি জানান তারা।
আমাদের 14 দিন মানে 2 সপ্তাহ, আর তাদের 4 সপ্তাহ। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, যেহেতু আমি তবলিগ জামাত করি, সেক্ষেত্রে এই বৈষম্যটা কেন থাকবে? একজনের নেতৃত্বে একটা জামাত চলবে। তো এইখানে আমাদের সারা পৃথিবীর আমির হচ্ছে মাওলানা সাদ সাহেব, উনি হচ্ছে সারা বিশ্ব ওনাকে সাপোর্ট করেন, কারণ উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা দিনের মেহনত করি, হকের মেহনত করি। আমরা চাই আমরা স্বাধীনভাবে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, এতে যেন কেউ কোনোরূপ বাধা না দেয়। এদিকে সাদকে দেশে ফিরিয়ে এনে দুই পক্ষের সমঝোতায় ইজতেমা করার আহ্বান জানান সাদপন্থী আমিরের সাথী মুয়াজ বিন নূর। বেশ কয়েকজন আছেন যারা এই গন্ডগোলটা জিয়ে রাখতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করে হলেও তাদেরকে যদি আমরা আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ তাবলিগ আবার আগের মতো হয়ে যাবে, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ভাই ভাই হয়ে যাব। আগে যেভাবে ছিলাম সুন্দরভাবে সারা পৃথিবীতে কাজ করতাম, সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আমরা উদযাপন করতাম, আঞ্জাম দিতাম, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। বড় জামাত নিয়ে কাকাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ। স্মরণকালের এই ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলকে করে দেয় লণ্ডভণ্ড, কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। সিডরের এত বছর পরও এখনও সম্পূর্ণ মেরামত হয়নি দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধ। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। স্থানীয় প্রশাসন বলছে বেড়িবাঁধ স্থায়ী মেরামত ও আশ্রয় কেন্দ্র নির্মাণে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ, কিন্তু এখনো সম্পূর্ণ মেরামত হয়নি বরগুনা সহ দক্ষিণা অঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলো। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের মানুষ। 2007 সালের 15 নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এতে প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরো কয়েক গুণ। ভয়াল এই ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লে আজও আটকে ওঠেন অনেকে। ভয় লাগলো তো, আমরা যেই শুনি যে এখন এই সিডের হইবে বা বন্যা হবে, তাই আমরা তাড়াতাড়ি সাইক্লো সেন্টারে যাই। সিডার থেকেই একটা মানুষের আমাদের মাঝে আতঙ্ক হয়, কোনো নিম্নচাপ দিলেই সকল লোকগুলো এখন দূরে সরে যায়। স্থানীয়রা বলছেন দুর্যোগ মোকাবেলায় এখনো হয়নি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। প্রত্যাশা থাকলেও 17 বছরও নির্মাণ হয়নি উঁচু বেড়িবাঁধ। ভয় লাগছে তো, ঘরে পানি তলায় গেছি, হেঁকেলে নামতে পারি না, কভার খুললে ঠেললে নামছি, ঘুরতে ঘুরতে একটা গাছে উঠছি। গাছ গাছরা হয়ে গেছে, মানে একাকার হয়ে গেছে, কিছুই ছিল না। এমন বাস্তবতায় জেলা প্রশাসন বলছে বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রত্যেকটা সাইক্লোন সেন্টারে আমরা নিজস্ব উদ্যোগে এই 673টি সাইক্লোন সেন্টারে আমরা একটা সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা স্থানীয় উদ্যোগে করে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই ম্যানেজমেন্ট কমিটিকে আমরা ছোটোখাটো একটি মত বিনিময় সবার মাধ্যমে অথবা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে দায়িত্ব এই সাইক্লোন সেন্টারগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা দুর্যোগকালীন সময় তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো নির্ধারণ করার চেষ্টা করছি। এটা স্থানীয় উদ্যোগে করছি। বরগুনার 12 লাখ মানুষের জন্য 642টি সাইক্লোন সেন্টারের ধারণ ক্ষমতা 2 লাখ। নদী তীরবর্তী আরো 4 লাখ মানুষ সব সময় থাকেন দুর্যোগ আতঙ্কে। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি উপকূলের মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি জমিতেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি। রাতের আধারে পুড়িয়ে তৈরি করা হচ্ছে সীসা। ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান, আমসহ বিভিন্ন ফসলের। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রাও। যদিও অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা। প্রশাসনের নজর এড়াতে কাপড়, টিন ও ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে কারখানার আশপাশ। পুরাতন ব্যাটারি থেকে বের হওয়া অ্যাসিডের পানি ছাড়া হচ্ছে ফসলি জমিতে। এতে ফলন কমার পাশাপাশি ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই ও চিটা। যে পানিটা যায় এখান থেকে, এই পানিটা আমরা মেশিনের দ্বারা উঠিয়ে আমরা জমিতে দিই। অ্যাসিড পানি যদি যায় তাহলে আমাদের ফসলের ক্ষতি হবে, প্লাস আমাদের পরিবেশের ক্ষতি হবে। অ্যাসিডের পানি এটার পানির সাথে মিক্স করে দেয়, এই যে ফসল মানে এখান থেকে চাষ হবে এই ফসল তো নষ্ট হয়ে যাবে। কারখানার মালিকদের দাবি এসব কর্মকাণ্ডে পরিবেশ ও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। আশেপাশে যেগুলো মানুষ আছে আমরা আমাদের জন্য ক্ষতিকর, এবং এই যে ফসলগুলো করছে এটা আমাদের জন্য ক্ষতিকর। গরু বাছুর আছে, ওরাও পানি খাচ্ছে, ওটা ওদের ক্ষতি, সবকিছু ক্ষতি হয়েছে আমাদেরই। আমরা বলছি যে কারখানাটা যেন এখানে না থাকে, এই ব্যাটারি কারখানা যাতে না হয়, যেহেতু আমাদের ধান আছে, বাগান আছে, গায়ের গরুগুলা সেখানে পানি খায় আর কি, রাখাল করতে আসে, তাই বলছি এই জিনিসটা যাতে এখান থেকে না হয়, অন্য জায়গায় বসানো হয়। পরিবেশের জন্য এমন মারাত্মক ক্ষতিকর কোনো কারখানার অনুমোদন নেই, তাই সীসা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এটা যে অ্যাসিড পানি, এটা আসলে অনেক ক্ষতিকর, আর এটা পরিবেশগত যে খারাপ দিক এটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা কোনোভাবেই এটা আমাদের অনুমতি নেই যে তারা ফসলের ক্ষতি করবে অ্যাসিড পানি দিয়ে। তো আমরা যেটা তথ্য পেয়েছি, আমরা যথাযথ এটা দ্রুততার সাথে এটা আমরা ব্যবস্থা নেব। গত বছরেও সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় একই কারখানা স্থাপন করার পর স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ করে প্রশাসন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। 3 মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। সকাল 9টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ 3 মাস 10 দিন পর বন্ধ থাকার পর সকাল 9টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তিনি বলেন, পার্কের মূল ফটক সহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 45 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 24 ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 21 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘণ্টায় যে অভিযান চালিয়েছে তাতে আরও 21 জন নিহত এবং 73 জন আহত হয়েছেন। এছাড়া বালবেক শহরের দক্ষিণ পশ্চিমে সিভিল ডিফেন্স সেন্টারে হওয়া দ্বিতীয় হামলায় আরও 12 জন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Groups to conclude Israel was not blocking as a 30-day US deadline for Israel to address the situation in Gaza expired. পশ ইভেন্টের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে শীতকালীন উৎসব শুরু হয়েছে। রাজধানীর গুলশান 2 নম্বর লেডিস ক্লাবে আজ থেকে 2 দিন ব্যাপী এই মেলায় বেশ কিছু পণ্যের উপর রয়েছে বিশেষ ছাড়। মেলায় মোট 23টি স্টলে রয়েছে দেশি এবং বিদেশি পণ্য। মেলায় এসে পছন্দের পণ্য কিনে নারীর উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান পশ ইভেন্টের কর্ণধার ময়মুনা আজাদ।
পশ ইভেন্ট বরাবরের মতনই কিন্তু আমাদের কিন্তু আমরা নারী সংগঠন নিয়ে একসাথে সুন্দর করে একটি মেলা উদযাপন করে থাকি, যেটা হচ্ছে লেডিস ক্লাবে 15 এবং 16 এই 2 দিন ব্যাপী আমাদের এই মেলাটা চলবে। ফ্রি মেহেন্দির একটা উৎসব করছি, যেটার জন্য একটা মূল আকর্ষণ যে আপনারা আসলে কিন্তু ফ্রি মেহেন্দিও কিন্তু দিতে পারছেন, সাথে কেনাকাটাও করতে পারছেন বেবিদের জন্য, এবং হোমমেড ফুডও এখানে কিন্তু আছে। মেইনলি মেলাতে আকর্ষণ যেটা যদি আপনারা আসতে চান সেখানে পাবেন হচ্ছে সব সেলিব্রিটি, ব্লগার্স, ইনফ্লুয়েন্সার, এদের সাথে আপনাদের একদম মিট অ্যান্ড গ্রিটের একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd-তে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শুল্ক ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের চিন্তা করছে সরকার, বললেন আইন উপদেষ্টা। সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা। কাকরাইল মসজিদে সাতপন্থীদের অবস্থান, বিশাল জামাতে আদায় করলেন জুমার নামাজ। ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবি। এবং ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে 17 বছর আজ, এখনো ক্ষত শুকায়নি উপকূলীয় এলাকায়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।